বাসর রাতে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ভালোবাসো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন সে বলল, তুমি কি আমার ভালোবাসা সহ্য করতে পারবে? আমি না ভেবেই মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, কিন্তু আমি জানতাম না তার কাছে ভালোবাসার মানে কি। সে আমার শরীরের প্রতিটি অংশে তার দাঁতের গভীর দাগ ফুটিয়ে তুলেছিল, আর আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। আমি কেঁদে ফেলেছিলাম, কিন্তু সে হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলেছিল, সকালে আমি ধুকধুক বুকে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। গত রাতে যে যন্ত্রণা আমি অনুভব করেছি তা শুধু আমার ভগবান জানেন। আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার অবস্থা খুব খারাপ, সারা শরীর জুড়ে দাঁতের গভীর দাগ। বাসর রাতে সে আমার কাছে এসে হঠাৎ করে আমার হাত ধরে বলেছিল, তুমি কি আমাকে ভালোবাসো? আমার ভালোবাসা সহ্য করতে পারবে? আমি অন্য কিছু না ভেবেই হ্যাঁ বলেছিলাম, কেননা আমি একজন ভালো স্ত্রী হয়ে নিজের দায়িত্ব পালন করতে চেয়েছিলাম। কিন্তু আমি কি জানতাম এই ভালো স্ত্রী হওয়া এতটা কঠিন হয়ে দাঁড়াবে। আমার হ্যাঁ বলার সাথে সাথে সে যেন পশুর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, আর আমার শরীরের প্রতিটি অংশে দাঁত বসিয়ে দিতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম। সে আমার কানের কাছে মুখ এনে বলল, চুপ করে থাকো, লোকে শুনলে ভাববে আমরা প্রেম করছি। তার এই অত্যাচারে আমার শরীরের কয়েক জায়গা থেকে রক্ত বেরিয়ে এসেছিল। সে এখনও আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল, কিন্তু আমি অনেক কষ্টে তার হাত ছাড়িয়ে রান্নাঘরে এলাম, কেননা আমার খুব খিদে পেয়েছিল। কিন্তু উনুন আধুনিক ধরনের, তাই আমি চেষ্টা করেও উনুন জ্বালাতে পারলাম না। শেষমেশ হাল ছেড়ে সেখানেই এক কোণে চুপ করে বসে রইলাম, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যেন কোনো কাজের লোক জেগে ওঠে। এই বাড়িটা রাজপ্রাসাদের মতো বিশাল। এত বড় বাড়ি যখন, তখন নিশ্চয়ই অনেক কাজের লোক আছে। আমি ডাইনিং টেবিলে মাথা রেখে বসেছিলাম। হঠাৎ রান্নাঘরের দরজায় শব্দ হলে আমি মাথা তুলে দেখলাম আমার স্বামী দাঁড়িয়ে। তার মুখে এক অদ্ভুত হাসি দেখে আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম। সে আমার দিকে তাকিয়ে স্নেহময় গলায় বলল, জান, যখন তুমি এখানের কিছুই জানো না, তখন তুমি ঘর থেকে বাইরে এসেছো কেন? তোমার এই কাজটা আমার খুব খারাপ লেগেছে। এ কথা বলতে বলতে সে একেবারে আমার কাছে চলে এলো, আর আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার মন করছিল এখনই আমি এই বাড়ি থেকে পালিয়ে যাই, কেননা গত রাতের সেই স্মৃতি আমি এখনও ভুলতে পারিনি। সে আমাকে কাছে টেনে আমার কোমর জড়িয়ে ধরে বলল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। এ কথা বলার সময় তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। আমি খুব ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আমার খিদে পেয়েছে, তাই নিচে এসেছি, কিন্তু উনুন জ্বালাতে পারছি না। আমার কথা শুনে সে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার জান আমাকে মিথ্যা বলছে? আমি অসহায় হয়ে ভাবছিলাম, এ আমি কোথায় এসে পড়েছি। বিয়ের ঠিক এক সপ্তাহ আগে মা হঠাৎ আমার কপালে চুমু খেয়ে বলেছিলেন, আমার মায়ের কপাল খুব ভালো, বাড়িতে বসে বসে এমন একটা সম্বন্ধ পেয়েছি যে লাখে একটা। এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আমার বিয়ে হয়ে গেল, আর আমি এই বাড়িতে চলে এলাম। কিন্তু আমি কি জানতাম আমার এই অবস্থা হবে? গত রাতের কথা মনে পড়তেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। যাই হোক, সে উনুন জ্বালিয়ে তাতে চায়ের জল বসাচ্ছিল দেখে আমি ভয় পেয়ে বললাম, আপনি ছাড়ুন, আমি বানিয়ে নিচ্ছি। আমি এই ভয় পাচ্ছিলাম যে হয়তো সে এটা নিয়েও আমাকে শাস্তি দিতে পারে। আমার কথা শুনে সে হেসে নাতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, খুব শীঘ্রই তোমার হাতের রান্না খাবো, কিন্তু আজকে আমি নিজেই তোমার জন্য নাস্তা বানাবো, কেননা গত রাতে তুমি আমার যে ভালোবাসা সহ্য করেছো তার পুরস্কার তো তোমার প্রাপ্য। আমি মাথা নিচু করে নিলাম, কেননা আমার ভীষণ ভয় করছিল। একটা কথা ঠিক, আমি গরিব পরিবার থেকে এলেও ঈশ্বর আমাকে অনেক সুন্দরী করে তৈরি করেছিলেন। আমার জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু এত ধনী পরিবারের থেকে আগে কোনো দিন আসেনি। এই কারণেই মা বাবা বেশি কিছু না ভেবে এক সপ্তাহের মধ্যেই আমার বিয়ে দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই সে পরোটা আর চা বানিয়ে আমার সামনে রাখার সময় বলল, তোমার জন্য অমলেট বানিয়ে দেই? এক মুহূর্তের জন্য আমার মন চাইলেও আমি নাতে মাথা নেড়ে বললাম, না না, কোনো দরকার নেই, আমি চা দিয়েই পরোটা খেয়ে নেব। সে আমার চুলে হাত বুলিয়ে বলল, না সুইটহার্ট, বলো আর কি চাও? আমি একটু গুলিয়ে গেলাম আর সাহস করে বললাম, একটা অমলেট হলে ভালো হয়। আমি বলার সাথে সাথেই সে তাড়াতাড়ি করে আমার জন্য অমলেট তৈরি করে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম, কেননা সে নিজের জন্য কিছুই বানায়নি। আমি তাড়াতাড়ি করে বললাম, আপনি তো নিজের জন্য কিছুই বানাননি, এটা আপনি খেয়ে নিন। কিন্তু সে মাথা নেড়ে বলল, না, তুমি খাও,
এখন আমি জামাকাপড় বদলে অফিস যাব। তোমার সঙ্গে কিছুক্ষণ বসতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। আর একটা কথা, ভবিষ্যতে আর কখনো এমন করো না। যদি খিদে পায় তাহলে ঘরের ভেতরে একটা ইন্টারকম আছে, সেখান থেকে নিচে অর্ডার দিয়ে দেবে। যদি আবার ঘর থেকে বাইরে বেরোনোর সাহস করো, তাহলে তোমার স্বামী নয়, অন্য কেউ তোমার সামনে আসবে। আমি একদমই পছন্দ করি না কেউ আমার আদেশ অমান্য করুক। আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এ কেমন কথা বলছে সে? কিন্তু আমি চুপচাপ মাথা নিচু করে নাস্তা খেতে লাগলাম। নাস্তা শেষ হতেই সে উঠে দাঁড়ালো আর আমার হাত ধরে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। আমার বুক আবার ধুকপুক করতে লাগলো, কেননা আমার ভয় হচ্ছিল যে সে আবার আমার সাথে কোনো নির্দয় কাজ না করে। কিন্তু কপাল ভালো, ঘরে ঢোকার পরেই সে আমাকে ছেড়ে বাথরুমে চলে গেল আর আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। কিছুক্ষণ পরে সে শুধু একটা তোয়ালা জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। তাকে এই অবস্থায় দেখে আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। সে হেসে বলল, এতে লজ্জা কিসের? আমি তো রাতেই সব লজ্জা ভেঙে ফেলেছি। তার কথা শুনে আমার গাল লাল হয়ে উঠল। কিছুক্ষণ পর সে জামাকাপড় পরলে তাকে খুবই সুন্দর লাগছিল, কিন্তু কেউই জানতো না এই সুন্দর চেহারার আড়ালে কী অমানবিক রূপ লুকিয়ে আছে। হঠাৎ করে সে ঝুঁকে পড়ে বিনা কারণে আমার গলায় দাঁত বসিয়ে দিল। আমার দম বন্ধ হয়ে আসছিল আর আমি ছটফট করে উঠলাম আর তাকে ঠেলতে লাগলাম যাতে সে আমাকে ছেড়ে দেয়। কিন্তু সে এমন ভাব করল যেন কিছুই হয়নি। এরপরে সে নিজের ইচ্ছা মতো আমাকে ছেড়ে দিল। আমার গলা থেকে বের হওয়া রক্ত তার ঠোঁটে লেগেছিল, আর সে সেই অবস্থায় আমার দিকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেললাম। বুঝতে পারছিলাম না এই মানুষটা আমার সাথে আসলে কি করতে চাইছে। আমি চুপচাপ বিছানায় বসে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ ধরে কাঁদার পরে হঠাৎ পাশে রাখা টেলিফোনটা জোরে জোরে বাজতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না ফোনটা ধরবো কি ধরবো না, কিন্তু শেষে সাহস করে রিসিভারটা কানে নিলাম। তখনই আমার স্বামীর গম্ভীর গলা আমার কানে এলো। সে বলল, এত কাঁদছো কেন? কি এমন হয়েছে তোমার সঙ্গে? আমি কি মরে গেছি যে তুমি এমন কাঁদছো? তার এমন কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল, আর আমি চারপাশে তাকিয়ে ভাবলাম, ও কিভাবে বুঝলো যে আমি কাঁদছি? আমি কিছু বলার আগেই সে আবার বলল, একটা কথা মনে রেখো, আমার নজর সব সময় তোমার উপরে আছে। যদি এক ফোঁটাও জল তোমার চোখে দেখি, তবে বুঝবে আমি তোমার কি করি। আমি ভয়ে কেঁপে উঠলাম আর শুধু হ্যাঁ বলেই রিসিভার রেখে দিলাম। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। দুপুর 3টে বেজে গিয়েছে। আমার মন চাইছিল বাইরে বেরিয়ে পড়ি, কিন্তু জানতাম সেই লোক এটা কিছুতেই ক্ষমা করবে না। এখন আমার খিদেও পেয়েছে, তাই আমি উঠে দাঁড়ালাম আর সামনে রাখা ইন্টারকমের কাছে গিয়ে কাপা হাতে সেটা তুলে কানে লাগালাম। বুক ধুকপুক করছিল। আমি কিছু বলার আগেই এক মহিলার কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ ম্যাডাম বলুন, আপনার কি অর্ডার? আমি ধুকধুক বুকে শুধু বললাম, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাঠিয়ে দিন। এরপরে আবার সেই মহিলা কণ্ঠ বলল, বলুন ম্যাডাম, আপনি কি খেতে চান? আমি ভয়ে ভয়ে বললাম, যা আছে নিয়ে আসুন, আমার খুব খিদে পেয়েছে। প্রায় 10 মিনিট পরে দরজায় টোকা পড়লে আমি দরজা খুলে দেখি এক চাকরানি ট্রেতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে ভেতরে আসার পথ দিলে সে ঘরে ঢুকে ট্রে নামিয়ে রাখলো এবং বলল, ম্যাডাম, পরের বার থেকে আপনি খাবারের মেনু ঠিক করে রাখবেন, আর রাতে কি খাবেন সেটা এখনই জানিয়ে দিন। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে ট্রের উপর থেকে ঢাকনা সরালাম এবং সেখানে নানা রকমের খাবার দেখে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম এবং তাকে বললাম, রাতেও আমি এই খাবারই খাবো, আপনাকে কষ্ট করতে হবে না। সে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল আর আমি খেতে শুরু করলাম। খাবার শেষ হতেই হঠাৎ আমার চোখে প্রচণ্ড ঘুম আসতে লাগলো। আমি এক গ্লাস জল খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা পরে আমার ঘুম ভাঙল, কিন্তু হঠাৎ আমি চমকে উঠে বসে পড়লাম, কারণ আমি সেই বিছানায় নেই যেখানে আমি ঘুমিয়েছিলাম। আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করতে লাগলো। চারপাশে পাগলের মতো তাকাতে লাগলাম, কিন্তু অন্ধকারের কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না। ভয়ে আমি ভগবানকে ডাকতে লাগলাম। আমার সঙ্গে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি চিৎকার করে বলতে লাগলাম, রাজীব, আপনি কোথায়? আমাকে এখান থেকে বের করুন, আমার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ পুরো বেসমেন্ট আলোয় আলোকিত হয়ে গেল। আমি আতঙ্কে চারপাশে তাকিয়ে দেখলাম সেটা বাড়ির বেসমেন্ট, এবং দরজার পাশে রাজীবকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে তাড়াতাড়ি তার দিকে ছুটে গেলাম এবং জোরে জোরে কাঁদতে লাগলাম। হঠাৎ সে আমার চুলের মুঠি শক্ত করে ধরে
আমার মুখের কাছে মুখ এনে বলল, কার অনুমতিতে তুমি কাজের লোকেদের উপরে তোমার সিদ্ধান্ত ছেড়েছ? তার কঠোর কণ্ঠস্বর শুনে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কিছু বলার আগেই সে আবার বলল, সকালেই তোমাকে বলেছিলাম তোমার চোখে এক ফোঁটা জলও দেখতে চাই না। এ কথা বলেই হঠাৎ সে আমার গালে সজোরে থাপ্পড় মারল, আর আমি টলতে টলতে মাটিতে পড়ে গেলাম। এরপরে সে আমার দিকে তাকিয়ে বলল, এরপর থেকে যদি তুমি নিজের কোনো সিদ্ধান্ত কোনো কাজের লোক বা অন্য কোনো লোকের উপরে ছাড়ো, তাহলে আমি তোমাকে মেরে ফেলব। তুমি কি পরবে, কি খাবে, সব আমি ঠিক করব। তুমি সব কিছু আমার কাছে জিজ্ঞেস করে করবে। যদি তুমি অন্য কাউকে তোমার জীবনে আনার সাহস করো, তাহলে আমি তোমাকে মেরে ফেলব। তোমার শরীর কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াবো। তার এই কঠোর কণ্ঠস্বরে ভয়ে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁতে মাথা নাড়লাম। তখনই সে আমার মুখের কাছে মুখ এনে বলল, যদি এই কথা তুমি ভুলে যাও, তাহলে মনে রেখো তুমি মানুষ নয়, জল্লাদকে দেখতে পাবে। তার এই কথা শুনে আমি একেবারে চুপ হয়ে গেলাম। এরপরে সে আমাকে টানতে টানতে সোজা ঘরে নিয়ে এলো। ঘরে আসতেই না জানি কেন আমার অদ্ভুত ভয় করতে লাগলো, কেননা আমার মনে হচ্ছিল এই লোকটা আবার আমার উপরে সেই অত্যাচার করবে যেটা গত রাতে করেছিল। কথায় বলে না, মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় যখন কোনো ইঙ্গিত দেয়, তখন তার কোনো না কোনো মানে অবশ্যই থাকে। আমার সাথেও তেমনই কিছু ঘটল। ঘরে ঢোকার সাথে সাথেই সে আমার উপরে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল আর আমার শরীরের বিভিন্ন জায়গায় কামড়াতে শুরু করলো। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, কিন্তু সে হাত দিয়ে আমার মুখ চেপে রাখল, যাতে আমার আওয়াজ বাইরে বের হতে না পারে। সে আমার স্বামী, তার প্রতি আমার সম্মান থাকা উচিত, কিন্তু সে আমার সাথে একটা খেলনার মতো ব্যবহার করলো আর আমার আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ করে দিল। অনেকক্ষণ ধরে আমায় ব্যবহার করার পরে যখন সে আমার থেকে আলাদা হলো, তখন আমার শরীরে আর কোনো শক্তি ছিল না। আমি সম্পূর্ণ ভেঙে একদিকে পড়ে রইলাম। আমার হৃদয় কাঁদছিল, কিন্তু আমার চোখের জল যেন শুকিয়ে গেছে। মাত্র 2 রাতেই এই মানুষটা আমাকে শেষ করে দিয়েছে। সামনে যে জীবন পড়ে আছে তা আমি কিভাবে কাটাবো, এই ভেবেই আমার প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছিল। ভোরের আলোয় আমার চোখ খুলল, কিন্তু শরীরে এত ব্যথা ছিল যে 1 ইঞ্চি নড়ারও শক্তি আমার ছিল না। তাই আমি একেবারে নিষ্প্রাণ অবস্থায় পড়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ সে আমাকে নিজের দিকে টেনে নিল আর আমার মুখ শক্ত করে ধরে আমার চোখে চোখ রেখে বলল, তোমার উচিত উঠে গিয়ে স্বামীর জামাকাপড় বের করে রাখা, কিন্তু তুমি তো শুয়েই আছো। আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম আর উঠতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার 2 বাহু জোরে চেপে ধরে আমার উপরে ঝুঁকে পড়ে বলল, আমি কি বলেছি উঠতে? সে কি করতে চাইছে আমি বুঝতে পারছিলাম না, যেন সে একটা রহস্য যেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছিল আমি তাকে বলি, আমি কোনো পুতুল না, একজন জীবন্ত মানুষ। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না, কারণ যদি একটা শব্দও বলতাম, তাহলে হয়তো সে আমাকে আবার শাস্তি দিত। অনেকক্ষণ সে আমাকে জড়িয়ে ধরে পড়ে রইল। তারপরে হঠাৎ সে উঠে দাঁড়ালো আর বলল, আমি স্নান করতে যাচ্ছি, তুমি আমার কালো রঙের ড্রেস বের করে রাখো। এটা বলেই সে সোজা বাথরুমে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠতে গেলাম, কিন্তু আমার কোমরে তীব্র ব্যথা অনুভব হলো। যেভাবে সে আমাকে বিছানায় ফেলে দিয়েছিল, তাতে হয়তো আমার কোমরে চোট লেগেছে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম এবং আলমারি থেকে তার জামাকাপড় বের করে ড্রেসিং টেবিলে রাখলাম, কেননা এই মানুষটার কোনো বিশ্বাস নেই। এই সামান্য ভুলের জন্য সে হয়তো আমার জান নিয়ে নিতে পারে। ব্যথায় আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, চোখে বারবার জল চলে আসছিল। কিছুক্ষণ পরে সে তোয়ালা পেঁচিয়ে বাইরে এলে আমি একবার তাকিয়েই মাথা নিচু করে বললাম, রাজীব, কোমরের ব্যথায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। সে অবাক হয়ে একবার আমার শরীরের দিকে তাকালো এবং কিছু না বলেই ড্রেস পাল্টাতে লাগলো। এরপরে সে আলমারি থেকে একটা চাদর বের করে হঠাৎ সেই চাদর দিয়ে আমাকে মুড়ে আমাকে কোলে তুলে নিল। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালে সে আমার চোখে চোখ রেখে বলল, তোমার অবস্থা আমার ভালো লাগছে না, তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গেলাম, কেননা যে মানুষটা আমাকে ঘর থেকে এক পা বেরোতে দিতে চায় না, সে আজ নিজে থেকেই আমাকে বাইরে নিয়ে যাচ্ছে। সে আমাকে নিয়ে গাড়িতে বসালো এবং বলল, ডাক্তারকে বাড়িতেও ডাকা যেত, কিন্তু আমার হাতে সময় কম, তাই তোমাকে নার্সিংহোমে রেখে আমি অফিসে যাব। তুমি চেক আপ করিয়ে অপেক্ষা করো, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি হালকা করে মাথা নাড়লাম। কিছু দূর যাওয়ার পরেই সে একটা নার্সিংহোমের সামনে গাড়ি থামালো। এরপর একটা নার্সকে কিছু টাকা দিয়ে বলল, এনাকে সাবধানে ডাক্তার মুকেশের কাছে নিয়ে যাও। নার্স আমার দিকে অবাক চোখে তাকালো
কেননা আমার মুখে ও শরীরে তার নির্যাতনের চিহ্ন ছিল। লজ্জায় আমি মাথা নিচু করে নিলাম। নার্স আমার হাত ধরে নিয়ে যাওয়ার সময় শান্ত গলায় বলল, আপনি ঠিক আছেন তো? আমি আস্তে করে মাথা নাড়লাম এবং বললাম, প্লিজ আমাকে ডাক্তার মুকেশের কাছে নিয়ে চলুন, আমার ভীষণ কষ্ট হচ্ছে। সে আমাকে নিয়ে একটা কেবিনের দরজায় টোকা দিল এবং ভেতরে ঢুকলো। কিন্তু দরজার ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম, কেননা সে দেখতে একেবারে আমার স্বামীর মতো। আমি একবার নার্সের দিকে আর একবার সেই ডাক্তারের দিকে তাকালাম। সেই ডাক্তার নিজের জায়গা থেকে উঠে এসে আমার হাত ধরল এবং বলল, বৌদি, আমি আপনার দেওর। এই কথা বলে সে আমাকে যত্ন করে একটা চেয়ারে বসিয়ে দিল। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। না জানি কেন আমার মনে হচ্ছিল এই মানুষটাই আমার স্বামী, শুধু আমার সাথে অভিনয় করছে। কিন্তু শুধু একটা বিষয় আলাদা ছিল, আর সেটা হলো তার হাতে কোনো ট্যাটু ছিল না। যদিও আমার স্বামীর হাতে ট্যাটু ছিল, এই কারণে আমি খানিকটা স্বস্তি পেলাম। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার মুখে এই দাগগুলো কিসের? এরপর সে হঠাৎ থেমে গেল, কারণ তার নজর আমার গলার দিকে পড়ে। এরপরে চোখ সরিয়ে নিতে নিতে সে বলল, আপনি কেন তাকে বিয়ে করলেন? হঠাৎ তার এই প্রশ্নে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কেননা সে তো তার দাদা। তাহলে সে কেন এমন প্রশ্ন করছে? আমি কিছু বলার আগেই সে আবার বলল, আমি জানি আমার দাদা কেমন মানুষ। আমি এবারও কিছু বললাম না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি জানতে চাইতাম সে আর কি বলতে চায়। কিছুক্ষণ পরে আমি বললাম, আমার কোমরে খুব ব্যথা করছে। এসব প্রশ্ন করে আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। আমার কথা শুনে সে হালকা মাথা নাড়ল এবং হঠাৎ করে এক মহিলা ডাক্তারকে নিজের কেবিনে ডেকে নিল। সেই মহিলা ডাক্তার আমার দিকে একবার তাকিয়েই আমাকে ভেতরে নিয়ে গেল এবং আমাকে উল্টো করে শুইয়ে ধীরে ধীরে কোমরে মলম লাগাতে লাগলো। হঠাৎ সে বলল, জানেন আমি কে? আমি নাতে মাথা নাড়লে সে হেসে বলল, আমি আপনার যা, মানে আপনার স্বামীর ভাইয়ের স্ত্রী। আমরা দুজনেই ডাক্তার। আমি কিছুই বললাম না, কেননা আমার স্বামী আমাকে তার নিজের পরিবারের কাছে পাঠিয়েছে। তাই আমি কোনো অপ্রয়োজনীয় কথা বলে আমার জীবন আরও কঠিন করতে চাইতাম না। সে আমার মাথায় হাত বুলিয়ে হঠাৎ বলল, আমার খুব খারাপ লাগছে যে তুমি এমন একজন মানুষকে বিয়ে করেছো। এখন থেকে নিজেকে শক্ত করো, নিজের জন্য লড়ো। কতদিন এমন অপমানিত হয়ে এখানে আসবে? এরপরে কখনো যদি তোমার স্বামী তোমার সঙ্গে নিষ্ঠুরতা করতে চায়, তাহলে সাহস করে তার মুখোমুখি হও। এভাবে নিজেকে তার হাতে তুলে দিয়ে তাকে নিজের ইচ্ছে মতো চলতে দিও না। এরপরে সে আমাকে বাইরে নিয়ে এলো। ডাক্তার মুকেশ চুপচাপ আমার দিকেই তাকিয়েছিল। তারা দুজন যখন আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল, তখন আমারও তাদের কাছে জানতে চাওয়া উচিত যে তারা আসলে কি বলতে চাইছে। আমি ডাক্তার মুকেশের দিকে তাকিয়ে বললাম, আপনার দাদার আসতে এখনও ৮ ঘন্টা দেরি আছে। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। যদি আপনি আমাকে আপনার ছোট বোন ভেবে সত্যি কথা বলেন, তাহলে অনেক উপকার হবে। আমার কথা শুনে ডাক্তার মুকেশ মাথা নেড়ে বলল, বলুন, কি জানতে চান? এক মুহূর্তের জন্য আমি চুপ করে রইলাম, কেননা আমি ভাবছিলাম, যদি এই লোক আমার স্বামীর কাছে সব কিছু বলে দেয়, তাহলে সে আমাকে মেরেই ফেলবে। তবুও আমি সাহস করে ডাক্তার মুকেশের দিকে তাকিয়ে বললাম, আপনার দাদার আচরণ খুবই অদ্ভুত। সে কামড়ে আমার রক্ত বের করে দেয়। যদি আমি নিজের ইচ্ছামতো কিছু করি, তাহলে সে একেবারে পশুর মতো হয়ে যায়। এর পেছনে কি কোনো অতীতের যন্ত্রণা আছে, নাকি অন্য কোনো কারণ? আমার কথা শুনে ডক্টর মুকেশ চুপ করে রইলেন। হঠাৎ তার স্ত্রী বলল, তোমার বাড়ির লোক কি বিয়ের আগে ছেলের বাড়িতে বা অফিসে গিয়ে খোঁজ নিয়েছিল? আমি মাথা নেড়ে না বললাম। এরপরে ডক্টর মুকেশ এমন কিছু বললেন যা শুনে আমি স্তম্ভিত হয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কেননা ডক্টর মুকেশ বললেন, তোমার স্বামী সুস্থ নয়, একটা মেন্টাল পেশেন্ট। কিন্তু সে সেটা মানতে চায় না এবং চিকিৎসাও করাবে না। সে সুন্দরী মেয়েদের নিজের জীবনে আনে, তারপরে তাদের অত্যাচার করে মেরে ফেলে। কিন্তু টাকার জোরে সে সব কিছু ধামাচাপা দিয়ে দেয়। আমার হৃদয় জোরে ধুকধুক করতে লাগলো, কেননা যেভাবে ও আমার গায়ে দাঁত বসাতো, তাতে এটা মিথ্যা কথা হতে পারে না। আমি ডাক্তার মুকেশ আর তার স্ত্রীকে হাত জোর করে বললাম, ভগবানের জন্য আমার সাহায্য করুন। হয়তো উপরালাই আপনাদের সঙ্গে আমার দেখা করিয়েছেন, যাতে আমি এই ফাঁদ থেকে মুক্তি পেতে পারি। আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন, আর এই দুদিনেই সে আমার জীবন শেষ করে দিয়েছে। আমি আর ওর সঙ্গে থাকতে চাই না। তখন আমার যা বললেন, কিন্তু সেটা সম্ভব নয়, কেননা সে যতক্ষণ না তোমাকে শেষ করে দেয়, ততক্ষণ তোমাকে ছাড়বে না। আমরা সবাই জানি, কিন্তু আমরা কিছুই করতে পারি না, কারণ তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে। যদি আমরা তার বিরুদ্ধে দাঁড়াই,
তাহলে সে আমাদের ডাক্তারি লাইসেন্স কেড়ে নেবে আর এমন মামলা চাপাবে যাতে আমরা জেলে চলে যাব। আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ডাক্তার মুকেশের দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু করুন, শুধু আমাকে ওই বাড়ি থেকে বের করে দিন। যাই হোক না কেন, আমি কখনোই আপনার নাম পর্যন্ত মুখে নেব না, শুধু আমাকে একটু সাহায্য করুন। আমার কথা শুনে ডাক্তার মুকেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপরে হঠাৎ বললেন, তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, এমন এক জায়গায় যেতে হবে যেখানে সে যেন তোমাকে খুঁজে না পায়। যদি তুমি এই শহরেই থাকো তাহলে সে তোমাকে বাঁচতে দেবে না। আমার মন কেঁদে উঠল। আমার মা বাবা সহজ সরল মানুষ, তারা মেয়েকে সুখে রাখার জন্য এই বিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা এটা জানতেন না যে সুখের আশায় তারা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ডক্টর মুকেশ একটা পরিকল্পনা করলেন এবং আমাকে বললেন, তুমি আপাতত রাজীবের সঙ্গে 3 দিন থাকো, তারপরে যখন সে গভীর ঘুমে থাকবে তখন বাড়ির পেছন দিক দিয়ে বেরিয়ে গলির শেষ মাথায় চলে আসবে। আমার গাড়ি সেখান থেকে তোমাকে তুলে নেবে। আমি টেনশনে ছিলাম যে এই মানুষটা সত্যিই আমাকে সাহায্য করবে তো, কিন্তু তবুও আমি তার কথা মতো সেটাই করলাম। রাজীবের চোখ এড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম এবং দেখলাম সত্যি সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সেই গাড়িতে উঠে পড়লাম। এরপরে ট্রেনে করে কেরালার উদ্দেশ্যে রওনা হলাম। ডাক্তার মুকেশ আমাকে কিছু টাকা দিয়েছিলেন, সেটা দিয়ে আমি একটা গরিব বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। শুরুতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখন আমি খুব শান্তিতে আছি। এখন আমি শুধু উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি যে কখনো কোনো মেয়ের সঙ্গে যেন এমন কিছু না ঘটে, যেন কোনো মেয়েকেই এমন যন্ত্রণা সহ্য করতে না হয়, কারণ কোনো মেয়েরই এই কষ্ট সহ্য করার মতো সহ্য ক্ষমতা থাকে না। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।